আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে দশম অধ্যায়ের নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের যে খনিজ সম্পদ ধাতু অধাতু এই ক্লাসটি শুরু করছি। একদম প্রথম দিকে যে বেসিক আলোচনাগুলো করলে আমাদের পুরো খনিজ সম্পদ ধাতু অধাতুর যে ধাতু নিষ্কাশন পার্টটা একদম সহজ হয়ে যাবে। আমরা এমন টপিক নিয়ে আজকে একটি ব্রিফিং বা ব্রিফ পুরো অধ্যায়কে কিভাবে ব্রিফ করলে শিক্ষার্থীদের জন্য পুরো অধ্যায়টা সহজ হবে সেই রকম টাইপের একটি ক্লাস নিয়ে আসছি, যেখানে এই অধ্যায়ের বেসিকটা অনেক ভালো করে ক্লিয়ার হবে বলে আমরা আশা করছি। তো চলো আমরা দেখে নেই প্রথমে কি আলোচনা এখান থেকে করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি শিলা বা রক্স, যদি আমরা একটু দেখি, বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত হয়ে কিছু শক্ত কণা তৈরি হয় এবং ওই শক্ত কণার সময় একত্র হয়ে যে পদার্থ তৈরি করে তাকে শিলা বলে। আমরা জানি যে প্রকৃতিতে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, যে পদার্থগুলোর মধ্যে যে কণাগুলো থাকে এই কণাগুলো যখন একত্রিত হয়ে কিছু শক্ত কিছু কণা বা বস্তু তৈরি করে তখন তাকে আমরা রক্স বা শিলা বলি, যাকে বাংলায় বলা হয়, আঞ্চলিক ভাষায় বলা হয় পাথর। অর্থাৎ প্রকৃতির মধ্যে যে কণা সমূহ থাকে এই কণাগুলো একত্র হয়ে শক্ত হয়ে যেটা তৈরি করে এটার নাম হচ্ছে শিলা। এই শিলা কিভাবে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে শিলা তিন প্রকার, একটা হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা, আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, পাললিক শিলা, আর এটা কি রূপান্তরিত শিলা। তো দেখতে পাচ্ছ এই যে আগ্নেয়গিরি থেকে শিলাটা পাওয়া যায়, আগ্নেয়গিরির যে একটা চিত্র এখানে দেওয়া আছে। তারপর পলি মাটি জমা হয়ে যে শিলাটা তৈরি হয় এটা হচ্ছে পাললিক শিলা। রূপান্তরিত শিলা হচ্ছে কয়লা। যদি আরো বিস্তারিত এটা নিয়ে তোমাদেরকে আলোচনা করি তাহলে এখানে বুঝতেই পারবে। এখন ওকে দেখো, ভালো করে খেয়াল করো। বলছে আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থ সমূহের মিশ্রণ বের হয় তাকে ম্যাগমা বলে। আর ঠান্ডা হয়ে এই ম্যাগমা যখন ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয় তখন তাকে আগ্নেয় শিলা বলে, যেমন গ্রানাইট। নিশ্চয়ই আমরা আগ্নেয়গিরির নাম শুনেছি। বাংলাদেশে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় নেই আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি শুকরিয়া। বাট অনেক দেশ আছে, যেমন জাপানের ফুজি বা এরকম অনেক দেশ আছে যেখানে বিভিন্ন আগ্নেয়গিরি থেকে গলিত কিছু পদার্থ যেটা অত্যন্ত উত্তপ্ত এটা চারপাশে ছড়িয়ে পড়ে। যেমন বাংলাদেশে আমরা মাঝে মাঝে পাহাড় ধসের ঘটনা শুনতে পাই, যেখানে মাটিগুলা, যেটা ল্যান্ডস্লাইডার, মাটিগুলা রাস্তায় নেমে আসে এবং মাটি চাপা পড়ে অনেক সময় মানুষের প্রাণহানি পর্যন্ত হয়। ঠিক অনেক দেশে এরকম আগ্নেয়গিরি থেকে গলিত কিছু কঠিন পদার্থ, যেটা গলিত প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় গলিত আকারে বেরিয়ে আসে, এবং যে অঞ্চলে আগ্নেয়গিরির উৎপাত হয় ওই অঞ্চল অনেকভাবে প্রাকৃতিক বিপর্যস্ত হয় এবং জ্বলে পুড়ে যায় এবং ফসল উৎপাদনের জন্য ওই অঞ্চলগুলো অনুর্বর হয়ে যায়। তো যাই হোক, আমরা এরকম বহু আগ্নেয়গিরির গল্প হয়তোবা শুনেছি। সৃষ্টিকর্তার কাছে মহান শুকরিয়া যে আমাদের দেশে এই আগ্নেয়গিরিগুলি নেই। তো যাই হোক, আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থ সমূহের মিশ্রণ বের হয় তাকে কি বলে? ম্যাগমা বলে। এবং এই ঠান্ডা হয়ে ম্যাগমা যে শিলা তৈরি করে, যে পাথর তৈরি করে তাকে আগ্নেয় শিলা বলে, যেমন গ্রানাইট তোমরা নিশ্চয়ই দেখেছো হয়তোবা রান্নাঘরে, কিচেন রুমে যে স্ল্যাবগুলো তৈরি করা হয় তার ওপরে একটা পাথরের তৈরি একটা দেখবা টপ ব্যবহার করা হয়, যেখানে টাইলস ব্যবহার যারা করে তারা তো টাইলস ব্যবহার করে, যারা টাইলস ব্যবহার করে না তারা কিন্তু গ্রানাইটটা ব্যবহার করে। তো এটা অ্যাকচুয়ালি কৃত্রিমভাবে, টাইলস যেমনভাবে ফ্যাক্টরিতে কৃত্রিমভাবে তৈরি করা হয়, গ্রানাইট কিন্তু এরকম না। একদম পাহাড় থেকে বড় বড় পাথর সংগ্রহ করা হয় এবং ওই পাথরকে কেটে, যেমন গাছের গোড়া কেটে তক্তা বানানো হয় কাঠের ফার্নিচার তৈরি করার জন্য, ঠিক তেমনই বড় পাথরকে কেটে মেশিন দিয়ে তক্তার মতো আকৃতি দিয়ে এই গ্রানাইট টপ বানানো হয়। তো বুঝতেই পারছি আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থ বের হয় সেটাকে ম্যাগমা বলে। ম্যাগমা ঠান্ডা হয়ে আগ্নেয়শিলা তৈরি করে। তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে গ্রানাইট, যেটা আমরা কোন কাজে ব্যবহার করি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপর আসো পাললিক শিলা। খেয়াল করো, বলছে মাটির উপরিভাগের কাদা মাটি, বালি মাটি ইত্যাদি পলি আকারে জমা হয়। তারপরে পলির মধ্যে জমে থাকা কণাগুলোকে বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হয়ে যে শিল্প তৈরি হয় তাকে পাললিক শিলা বলে। যে শিলা তৈরি হয় আর কি, তাকে পাললিক শিলা বলে। অর্থাৎ আমরা যখন ছোটবেলায় বিজ্ঞান বই পড়ি তখন আমরা পলি মাটির গল্প শুনেছি। পলি মাটি, তো এই পলি মাটি কিভাবে তৈরি হয়? বন্যার সময় যে মাটি প্রবাহিত হয়ে জলাধারের তলদেশে, নদী বা খাল বিলের তলদেশে হচ্ছে মাটি জমা হয়, এই মাটিটাকে বলে পলি মাটি। এই পলি মাটিগুলো কখনো কখনো অনেক শক্ত হয়ে পাথরের মতো তৈরি হয়ে যায় আর তাকেই বলা হয় পাললিক শিলা। ওকে, আচ্ছা, এগুলো ছিল খুবই প্রাথমিক আলোচনা। এরপর হচ্ছে রূপান্তরিত শিলা। বহু বছর আগে, হাজার বছর আগে, শত বছর আগে অনেক সময় ভূমিকম্পের কারণে ভূপৃষ্ঠের উপরিভাগের গাছপালা, প্রাণী এগুলো মাটির নিচে চাপা পড়ে যায় এবং এই গাছপালাগুলা যখন
মাটির নিচে দীর্ঘদিন চাপা পড়ে থাকে, তাপ ও চাপের প্রভাবে মাটির ভেতরে বা ভূগর্ভে যে তাপ এবং চাপ তৈরি হয়, এই তাপ ও চাপের প্রভাবে এই গাছগুলা কয়লায় রূপান্তরিত হয়। এই যে উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লায় রূপান্তর হয়, এটাকে বলা হয় রূপান্তরিত শিলা। যেমন উদাহরণ দেওয়া আছে কয়লা। তাহলে আবার যদি বলি, তাপ ও চাপের প্রভাবে গলা ও পাললিক শিলা, তাপ ও চাপের প্রভাবে গাছপালা ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে যে শিলা তৈরি করে, সেটাই হচ্ছে কি? কয়লা। নিশ্চয়ই এটা মনে রাখতে পারবা। এবার আমরা কথা বলবো খনিজ নিয়ে। তো খনিজের আগে এই দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি খনিজ সম্পদ বা মিনারেল রিসোর্স। বলছে খনিজ সম্পদ বলতে সাধারণভাবে ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় প্রাকৃতিকভাবে শিলা বা মৃত্তিকার মধ্যে সৃষ্ট কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থকে বোঝায়, যা উত্তোলন ও প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থনৈতিক কাজে ব্যবহার করা হয়। আমাদের খনিগুলো 3 জায়গায় পাওয়া যায়। আমি যদি তোমাকে একটু দেখাই, খনিগুলো হচ্ছে ভূপৃষ্ঠে পাওয়া যায়, ভূগর্ভে পাওয়া যায়, পানিতে পাওয়া যায়। খনিজগুলা এই 3 জায়গায় পাওয়া যায়। অর্থাৎ ভূপৃষ্ঠে, ভূগর্ভে, পানিতে যেসব রাসায়নিক পদার্থ থাকে, যেসব পদার্থগুলো থাকে, এদেরকে খনিজ বলা হয় বা মিনারেলস বলা হয়। আর এগুলো যেখান থেকে কালেক্ট করা হয় তাকে খনি বলা হয়। এবং এই খনিজগুলোর মধ্যে যে খনিজগুলা অর্থনৈতিক কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ ভূপৃষ্ঠে, ভূগর্ভে, ভূ অভ্যন্তরে যেসব রাসায়নিক পদার্থ থাকে, সেগুলো পরবর্তীতে কোনো প্রয়োজনে ব্যবহার করা হয়, যেটা নিশ্চয়ই প্রয়োজনে ব্যবহার করা হয়, তারই আমাদের কাছে একটা ভ্যালু বা দাম আছে। এই যে প্রয়োজনীয় পদার্থ যেটা অর্থনৈতিক কাজে ব্যবহার করা হয়, একে আমরা খনিজ সম্পদ বা মিনারেল রিসোর্স বলি। ওকে, এই খনিজগুলো 3 ধরনের হতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। যেমন আমরা যে ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, এই ধরনের যে খনিজগুলো পাই, যেগুলোর মধ্যে ধাতু থাকে, সেগুলো কঠিন পদার্থ হয় সাধারণত। পেট্রোলিয়াম, আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের দেশে যে তেল আমদানি করি, সেটা মূলত পেট্রোলিয়াম, এটা তো লিকুইড। এরপর প্রাকৃতিক গ্যাস, মাটির নিচ থেকে যে আমরা প্রাকৃতিক গ্যাস কালেক্ট করি, সেটা হচ্ছে গ্যাসীয় খনিজ। তাহলে বিভিন্ন ধাতব পদার্থযুক্ত যে আকরিকগুলো থাকে, খনিজগুলো থাকে, সেগুলো কঠিন হয়। তারপর পেট্রোলিয়াম হচ্ছে তরল হয়, আর প্রাকৃতিক গ্যাস হচ্ছে গ্যাস হয়। ওকে, এই দেখো খনিজ সম্পদ বা মিনারেল রিসোর্স, খেয়াল করো। এই প্রকারভেদটা তোমরা যে বইটা পড়ছো ওইখানে নাই, বাট এবার 9-এর জন্য যে বইটা রিলিজ করা হয়েছে ওখানে যদিও আছে। ধাতব খনিজ, কিছু খনিজ পদার্থ আছে যেটা ধাতু আকারে পাওয়া যায়, যেমন লোহা, তামা, সোনা, রূপা। তারপর কিছু অধাতব খনিজ আছে, যেমন চুনাপাথর, যেসব খনিজ থেকে ধাতু পাওয়া যায় না। আচ্ছা, চুনাপাথর থেকে তো ধাতু পাওয়া যায়, এটা ভুল আছে, চুনাপাথর হবে না। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, সেগুলোকে অধাতব খনিজ বলে। এটা তোমরা একটু বই থেকে পড়ে নিতে পারো যদি কাজে লাগে। ভূত্বকে অর্থাৎ মাটির উপরিভাগে যে পদার্থগুলো থাকে তার প্রধান উপাদান কোনটা, এটার একটা পাই চার্ট বইয়ে দেয়া আছে। বোর্ড বইয়ের চার্টটা আরো সুন্দর দেখতে, তোমরা ওখান থেকে পড়বা। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রকৃতিতে ভূপৃষ্ঠে সবচাইতে বেশি পাওয়া যায় অক্সিজেন গ্যাস, যেটা 46%। তারপর দ্বিতীয় হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও অন্যান্য কিছু। এটা এমসিকিউর জন্য মনে রাখবো। আবার অনেক সময় এরকম উদ্দীপক দিয়ে দেয়, ধরো অ্যালুমিনিয়াম ধাতুর কোন একটা কোশ্চেন হয় দিবে, তো এটা উল্লেখ না করে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজটা দিয়ে দেয়, উল্লেখ করে দেয়, তখন তোমাকে এখান থেকে বুঝতে হয় যে কি হবে আসলে। ওকে, দেখো খনিজ তো বললামই। আকরিক কাকে বলে? হ্যাঁ, আকরিকের ইংরেজি নাম হচ্ছে ওরিজ। এটা আমাদের মূল পড়ার মধ্যে আমরা আসছি। আকরিক কাকে বলে? আকরিক, যেটার ইংরেজি নাম ওরিজ, আকরিক। আমরা একটা কথা তোমাদেরকে বলতে চাই, যেটা তোমাদের কনসেপ্ট আর একটু ক্লিয়ার করবে। আমরা নিশ্চয়ই যখন ক্লাস 9-এ পড়ি তখন চ্যাপ্টার 8 বা চ্যাপ্টার 9 পড়তে গিয়ে ধাতুর সক্রিয়তা সিরিজ পড়েছি। ধাতুর সক্রিয়তা সিরিজ পড়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এটা আবারও বলছি আমরা, যে কে কে না ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই কুলাঙ্গার হাবলু আজ পেটাবে আমায়। ওকে, এইখানে দেখো, এইটুক হচ্ছে অধিক সক্রিয়, এইটুক হচ্ছে মধ্য সক্রিয়, এটা হচ্ছে অধাতু, এটা হচ্ছে কম সক্রিয়, আর এটা হচ্ছে নিষ্ক্রিয়। এই কয়েকটা ভাগ। এই দেখো অধিক সক্রিয়, হ্যাঁ, অধিক সক্রিয়। এরপর এটা কি? এটা হচ্ছে মধ্য সক্রিয়। এটা মনে রাখার একটা ছন্দ আছে আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ কেমিস্ট্রি বইটাতে। হ্যাঁ, এটা হচ্ছে কম সক্রিয় ধাতু, কম সক্রিয়।
আর এটা হচ্ছে প্রায় নিষ্ক্রিয়। এই তো, তাহলে অধিক সক্রিয়, মধ্য সক্রিয়। আর হাইড্রোজেন তো ধাতুই না, এটা অধাতু, যদিও একে ধাতু সক্রিয়তা সিরিজে রাখা হয়েছে কম্পেয়ার করার জন্য। অধিক সক্রিয়, মধ্য সক্রিয়, অধাতু, কম সক্রিয় এবং প্রায় নিষ্ক্রিয়, এই হচ্ছে। আচ্ছা, যারা সক্রিয় ধাতু অর্থাৎ প্লাটিনাম এবং গোল্ড ছাড়া অধিক সক্রিয়, মধ্য সক্রিয়, কম সক্রিয়, যে ধাতুই হোক না কেন, যারা অধিক সক্রিয়, যারা মধ্য সক্রিয়, যারা কম সক্রিয়, তারা সবাই প্রকৃতিতে তাদের কাউকেই তুমি একাকী পাবা না। অর্থাৎ এরা কখনো মুক্ত অবস্থায় থাকবে না, এরা যুক্ত হয়ে থাকবে, কারো না কারোর সাথে যোগ গঠন করবে। তুমি প্রকৃতিতে গিয়ে মুক্তভাবে পাবা কাদেরকে? যারা প্রায় নিষ্ক্রিয়, যেমন প্লাটিনাম, গোল্ড। এদেরকে তুমি প্রকৃতিতে গোল্ডকে গোল্ড আকারেই পাবা, প্লাটিনামকে প্লাটিনাম আকারে পাবা। তুমি প্রকৃতিতে গিয়ে ক্যালসিয়াম খুঁজবা, কোথাও ক্যালসিয়াম পাবা না। পাবা কি? ক্যালসিয়ামের যৌগ পাবা। মুক্ত অবস্থায় ক্যালসিয়াম পাবা না, ক্যালসিয়ামকে যুক্ত অবস্থায় পাবা। তুমি প্রকৃতিতে গিয়ে অ্যালুমিনিয়াম খুঁজবা, অ্যালুমিনিয়াম পাবা না, অ্যালুমিনিয়ামের যৌগ পাবা। প্রকৃতিতে গিয়ে তুমি জিঙ্ক খুঁজবা, জিঙ্ক পাবা না, জিঙ্কের যৌগ পাবা। বলো কি বলতে চাও? ওকে, তাহলে প্রকৃতিতে আমরা যেই ধাতুগুলো সক্রিয় ধাতু, তাদেরকে না পেয়ে আমরা সব সময় তাদের কোনো না কোনো যৌগ পাই। আর প্রকৃতিতে পাই বলতো কোন ধরনের ধাতুকে প্রকৃতিতে পাবো আমরা মুক্ত অবস্থায়? নিষ্ক্রিয় ধাতু, যেমন প্লাটিনাম এবং কি গোল্ড। বাকি কোনো ধাতুকেই আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাবো না। আচ্ছা, এইবার আসো, এই ধরনের ধাতুর যেসব যৌগ প্রকৃতিতে থাকে, যেমন সোডিয়াম ধাতুর যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ধাতুর যৌগ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এরকম যেই যৌগগুলা প্রকৃতিতে গিয়ে আমরা পাবো, এই যৌগগুলাকে বলা হবে ওই ধাতুর খনিজ। যেমন ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে ক্যালসিয়াম ধাতুর একটা খনিজ, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়াম ধাতুর একটা খনিজ। সোডিয়াম ক্লোরাইড সমুদ্রের পানিতে পাওয়া যায়, ক্যালসিয়াম ক্লোরাইড পাহাড়ি অঞ্চলে বা সিলেট অঞ্চলে তুমি জানো নিশ্চয়ই যে চুনাপাথর প্রচুর পরিমাণে পাওয়া যায়, রাইট? আরও অন্যান্য অনেক জায়গায় পাওয়া যেতে পারে, বাট সিলেটে বেশি পাওয়া যায়। এরকমভাবে প্রতিটা ধাতুর খনিজ প্রকৃতিতে পাওয়া যায়, প্রত্যেকটা ধাতুর খনিজ পাওয়া যায়, বা প্রায় প্রত্যেকটা, যেগুলো প্রাকৃতিক মৌল। যেমন 118টা মৌলের মধ্যে প্রায় 98টা মৌল হচ্ছে প্রাকৃতিক মৌল, আর বাকি 20টা মৌল কৃত্রিমভাবে তৈরি করা হয়। এখন সব জায়গায় সব মৌল থাকে না, হয়তো এক এক রিজিয়নে এক এক মৌল বেশি থাকে, এক এক এলাকায় এক এক মৌল বেশি থাকে, কোনো এলাকায় হয়তো কোনো মৌল থাকেই না, এরকম হইতে পারে। বাট আমরা কমন কিছু মৌল নিয়ে কথা বলছি। এই মৌলগুলো প্রকৃতিতে কখনোই মুক্ত অবস্থায় পাওয়া যায় না, যারা অ্যাটলিস্ট মোটামুটি হলেও সক্রিয়। যারা একদম নিষ্ক্রিয় তাদেরকেই পাওয়া যায়। যেই যৌগগুলো প্রকৃতিতে পাওয়া যায় এই মৌলগুলার, তাদেরকে বলা হয় খনিজ। এখন একটা ধাতুর একটা যৌগ থাকে, যেমন সোডিয়ামের ধাতু যৌগ কি দুনিয়াতে একটা আছে? অনেক যৌগ আছে। সোডিয়াম যুক্ত যৌগের কয়েক হাজার যৌগ হয়তো প্রকৃতিতে আছে। বাট আমাদের জন্য এই সোডিয়াম ধাতুটা কালেক্ট করা খুব ইজি হয় যদি আমরা সমুদ্রের পানি থেকে এটা কালেক্ট করি। অর্থাৎ সমুদ্রের পানিতে থাকে সোডিয়াম ক্লোরাইড, আর এই সোডিয়াম ক্লোরাইড থেকে যদি আমরা সোডিয়াম ধাতু সংগ্রহ করি, সমুদ্রের পানিতে থাকে সোডিয়াম ক্লোরাইড, আর সোডিয়াম ক্লোরাইড থেকে যদি আমরা সোডিয়াম ধাতু সংগ্রহ করি, তাহলে ওই ধাতুটা সংগ্রহ করা আমাদের জন্য অনেক সহজ হয়। সহজ হয় বলতে অনেক সহজ হয় বলাটা ঠিক হয় নাই, এটা মূলত খরচ কম হয়। তাহলে যে সকল খনিজ থেকে ধাতু নিষ্কাশন করাটা লাভজনক হয়, অর্থাৎ আমি বাজারে সোডিয়াম ধাতু যে দামে কিনতে পাওয়া যায়, আমি যদি সোডিয়াম ধাতু নিষ্কাশনের কোনো কোম্পানি হই, তাহলে আমাকে কিন্তু ওই দামেই বিক্রি করতে হবে। এখন আমি সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতুকে নিষ্কাশন করতে যে খরচ হয়, সোডিয়ামের অন্য কোনো যৌগ থেকে ওই ধাতু নিষ্কাশন করতে খরচ কিন্তু ওটাই হয় না, তার চাইতে বেশি হয়। কারণ সব খনিজের মধ্যে ওই ধাতুটা সমান পরিমাণ থাকে না, সব খনিজকে সমুদ্রের পানির মতো সহজে পাওয়া যায় না। এজন্য সোডিয়ামের যত যৌগ দুনিয়াতে আছে, তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতুটাকে সংগ্রহ করলে এটা আমাদের জন্য সবচেয়ে কম খরচ হয় তথা লাভজনক হয়। আর এজন্য সোডিয়াম ক্লোরাইডকে বলা হবে সোডিয়াম ধাতুর আকরিক। কিন্তু সোডিয়ামের বাকি যে যৌগগুলো আছে, যেগুলোকে আমরা সোডিয়াম ধাতুর খনিজ হিসেবে কল্পনা করি, কিন্তু ওইখান থেকে ধাতুটাকে সংগ্রহ করা বা নিষ্কাশন করা লাভজনক না, এজন্য তাকে আমরা আকরিক বলবো না। তাহলে যে সকল খনিজ পদার্থ থেকে লাভজনকভাবে কোনো ধাতু বা অধাতু নিষ্কাশন করা হয় তাকে আকরিক বলে। আমি আবার বলছি, যে সকল খনিজ থেকে, দেখো এখানে দেয়া আছে, যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতু সংগ্রহ বা নিষ্কাশন করা যায়, সে সকল খনিজকে আকরিক বলে। তাহলে যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতু সংগ্রহ বা নিষ্কাশন করা যায়, সে সকল খনিজকে আকরিক বলে। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইখান থেকে
আমরা বেশ কিছু প্রশ্ন বোর্ড পরীক্ষা হতে দেখি। আমরা কোশ্চেনগুলো দেখে নিই। নাম্বার 1, প্রথম কোশ্চেন নাম্বার 1, সকল খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। নাম্বার 2, কাদামাটি শুধু অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয়, ব্যাখ্যা করো। লিমানাইটকে খনিজ এবং আকরিক উভয় বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ্যালেনা লেড ধাতুর আকরিক, ব্যাখ্যা করো। মানে সকল খনিজ যে আকরিক নয় এটা ব্যাখ্যা করতে বলছে তোমাকে। এর উত্তর আমাদের লেকচার বুকে খুব সুন্দর করে দেওয়া আছে। আমি তোমাকে একটা জিনিস বুঝাই দিই। আমি লেকচার বুক থেকে তোমরা এর চমৎকার উত্তর পড়তে পারবা। আমি তোমাদেরকে লেকচার বুকটা একটু দেখানোর চেষ্টা করি। এই দেখো, সকল খনিজ আকরিক নয়, এখানে আমরা খুব সুন্দর করে 3 নাম্বার উত্তরটা দিয়ে দিছি। দেখো এখানে খুব ভালো করে যদি আমরা বুঝি, সকল খনিজকে আকরিক বলা যায় না। কারণ খনিজ হলো মাটির উপরিভাগ বা মাটির তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্যাদি তথা বিভিন্ন প্রকার ধাতু বা ধাতু ইত্যাদি সংগ্রহ করে থাকি, তাদেরকে খনিজ বলা হয়। অপরদিকে আকরিক হলো ওই সব খনিজ যা থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা হয়। যেমন লেড ধাতুর একটি খনিজ হচ্ছে গ্যালেনা, যা থেকে লাভজনকভাবে লেড ধাতু নিষ্কাশন করা যায়, তাই গ্যালেনাকে লেড ধাতুর আকরিক বলে। একইভাবে লিমানাইটকেও খনিজ ও আকরিক বলা যেতে পারে, কারণ লিমানাইট থেকে লাভজনকভাবে লৌহ নিষ্কাশন করা হয়। আচ্ছা, কিন্তু আয়রন সালফাইড, এই যে আয়রন পাইরাইট বা আয়রন সালফাইড, আয়রনের একটি খনিজ হলেও তা থেকে লাভজনকভাবে আয়রন ধাতু নিষ্কাশন করা যায় না। তাহলে বলা হচ্ছে যে লেডের একটা আকরিক গ্যালেনা, এই যে পিবিএস, এইটা লেডের আকরিক, মানে প্লাস হচ্ছে খনিজ, কেন? কারণ এটা যেহেতু ওই পদার্থ থেকে লেড ধাতু, এই পদার্থের মধ্যে লেড ধাতু পাওয়া যায়, তাহলে এটা লেডের একটা খনিজ মাস্ট। আর এই গ্যালেনা থেকে লেড ধাতু নিষ্কাশন করাটা লাভজনক বলে এটা আকরিকও। বাট আমরা এখন যদি আয়রন পাইরাইট দেখি, FeS2 দেখি, তাহলে FeS2 আয়রনের খনিজ কিন্তু আকরিক না। খনিজ কিন্তু আকরিক না। কেন খনিজ কিন্তু আকরিক না? কারণ আয়রনের আরো 3টা খনিজ আছে যেখান থেকে আয়রন ধাতু নিষ্কাশন করাটা বেশি লাভজনক। আয়রনের আরো 3টা খনিজ আছে যেখান থেকে আয়রন ধাতু নিষ্কাশনটা আরো লাভজনক। তাহলে পিবিএস হচ্ছে আকরিক প্লাস খনিজ, আর আয়রন পাইরাইট খনিজ কিন্তু আকরিক না। তাই কি আমরা বলতে পারি না সকল আকরিকই খনিজ, কিন্তু সকল খনিজ কিনা আকরিক না? বলো এই কোশ্চেনটা কি আমাদের কাছে ক্লিয়ার কিনা? অর্থাৎ একটা ধাতুর যত যৌগ দুনিয়াতে থাকবে সব যৌগই তার কি খনিজ, কিন্তু ওই যৌগগুলো থেকে ধাতুটাকে নিষ্কাশন করার জন্য যেই যৌগ খনিজ থেকে ধাতুটাকে নিষ্কাশন করা আমাদের জন্য প্রফিটেবল হবে, লাভজনক হবে, সেটাই হচ্ছে তার কি আকরিক। তাহলে যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায়, তাদেরকে আমরা আকরিক বলি। বলতো সবাই ক্লিয়ার কিনা দ্রুত জানাও। এবার আসো আকরিকের চার্ট নিয়ে কথা বলতে, এই আকরিক নিয়ে কথা বলতে। হ্যাঁ, এই আকরিক নিয়ে যদি কথা বলি, ভালো করে খেয়াল করো। আচ্ছা দেখো, ধাতু নিষ্কাশন জিনিসটা কি? যে ধাতু নিষ্কাশন ইংরেজি নাম হচ্ছে মেটাল এক্সট্রাকশন। যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয়, ধরো খাবার লবণ, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে ক্যালসিয়ামের একটি খনিজ বা আকরিক। খাবার লবণ হচ্ছে সোডিয়াম ধাতুর একটি আকরিক। এই সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতুকে আলাদা করা বা সংগ্রহ করা, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম ধাতুকে আলাদা করা বা সংগ্রহ করা, এটাকে বলা হয় সোডিয়াম ধাতু নিষ্কাশন বা ক্যালসিয়াম ধাতু নিষ্কাশন। ওকে, এইবার আসবো আমরা আকরিকের নাম পড়বো। আমরা যখন অফলাইন ক্লাস নেই তখন শিক্ষার্থীদেরকে আমরা 5 মিনিটের মধ্যে এই আকরিকের সবগুলা নাম মুখস্থ করায় আনি, এবং অর্থাৎ তাদেরকে জাস্ট আমি একবার ব্রিফ করে দেই, তারা 5 মিনিটের মধ্যে সবাই আমাকে পড়া দেয় এবং গিফট নিয়ে যায়। যাক, অনলাইনে তো এই সুযোগ নেই। তো এখানে এমন কেউ আসো যে আকরিকের চার্ট মুখস্থ করেছিলা মাত্র 5 মিনিটে? কমেন্ট করে দেখি কেউ আসো কিনা। তো চলো আমরা দেখি যে এটা আমরা কিভাবে পড়ি। জিঙ্কের 2টা আকরিক, জিঙ্ক ব্লেন্ড অ্যান্ড ক্যালামাইন। জিঙ্কের 2টা আকরিক, জিঙ্ক ব্লেন্ড এবং ক্যালামাইন। জিঙ্কের 2টা আকরিক কি কি? এই দেখো ZNS, জিঙ্ক ব্লেন্ড আর ক্যালামাইন মুখস্থ রাখতে হবে তোমাকে। এটা রাসায়নিক নাম আমি শিখিয়ে দিব, রাসায়নিক নাম, এগুলো মুখস্থ করার দরকার নেই। তুমি শুধু এই প্যারাটা মুখস্থ করো। জিঙ্কের 2টা আকরিক, একটা জিঙ্ক ব্লেন্ড আর একটা ক্যালামাইন। জিঙ্ক ব্লেন্ড হচ্ছে ZNS আর ক্যালামাইন হচ্ছে ZnCO3। মুখস্থ করতে হবে, একবার মুখস্থ করে প্রয়োজনে খাতে লিখতে হবে। ওকে, জিঙ্কের 2টা আকরিক, জিঙ্ক ব্লেন্ড এবং ক্যালামাইন। লেডের আকরিক কি? গ্যালেনা, পিবিএস। লেডের আকরিক কি? গ্যালেনা বা পিবিএস। ওকে, এবার দেখো আয়রনের আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। এই দেখো ম্যাগনেটাইট, হেমাটাইট,
লিমানাইট। ম্যাগনেটাইটের সংকেত কি? Fe3O4। হেমাটাইটের সংকেত কি? Fe2O3। আর লিমানাইটের সংকেত কি? Fe2O3.3H2। তাহলে এবার দেখো আয়রনের আকরিক ম্যাগনেটাইট, আয়রনের আকরিক হেমাটাইট, আয়রনের আকরিক লিমানাইট। ম্যাগনেটাইটের সংকেত Fe3O4, হেমাটাইটের সংকেত Fe2O3, লিমানাইটের সংকেত Fe2O3.3H2। আচ্ছা, বুঝে গেছো নিশ্চয়ই। মার্কারির আকরিকের নাম হচ্ছে সিন্নাবার HGS, মুখস্থ করতে হবে তোমাকে। হ্যাঁ, তাহলে আমরা ইতিমধ্যে জিঙ্ক পড়লাম, আমরা আয়রন পড়লাম, মার্কারি পড়লাম। ওকে, আচ্ছা, এরপর চলে যায় কপার। কপারের একটা আকরিক হচ্ছে কপার পাইরাইট। কপারের একটা আকরিক যেখান থেকে আমরা লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করবো সেটা হচ্ছে কপার পাইরাইট, CuFeS2। আরেকটা আকরিক হচ্ছে চালকোসাইট, যেটা হচ্ছে Cu2S। অ্যালুমিনিয়ামের আকরিক কি? বক্সাইট, Al2O3.2H2। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। তাহলে কপার আকরিক কপার পাইরাইট, চালকোসাইট, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। এরপর দেখো সোডিয়াম। সোডিয়াম হচ্ছে সাগরের পানি, সোডিয়াম হচ্ছে সাগরের পানি NaCl। আর ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। ক্যালসিয়ামের আকরিক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। সোডিয়াম সাগরের পানি আর ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। ওকে, বুঝতে পারছো? মুখস্থ করবা এটা। এই দেখো আকরিকের যে চার্ট, এই চার্টটা আমাদের মুখস্থ করতে হবে। প্রথমে যদি আমরা বলি জিঙ্ক ব্লেন্ড ZnS, আর ক্যালামাইন ZnCO3, লেড PbS, এরপর হচ্ছে আয়রন ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমানাইট, মার্কারি সিন্নাবার, কপার হচ্ছে কপার পাইরাইট, চালকোসাইট, অ্যালুমিনিয়াম হচ্ছে বক্সাইট, সোডিয়াম সাগরের পানি, ক্যালসিয়াম চুনাপাথর। দেখো এখানে কতগুলো আকরিক পড়লাম আমরা। এই যে এই ধাতু জিঙ্ক, লেড, আয়রন, মার্কারি, কপার, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, মোট 8টা। দেখো আমাদের বোর্ড বইয়ে এই চার্ট দেয়া আছে, নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। বলো এটা মুখস্থ করতে পারবা কিনা, বা কার কার মুখস্থ হয়ে আছে অলরেডি আমাকে কমেন্টে জানাও তো। মুখস্থ করতে পারবা কিনা, অথবা কার কার অলরেডি মুখস্থ হয়ে আছে আমাকে জানাও। এই অলরেডি মুখস্থ হয়ে আছে। হ্যাঁ, আমরা অফলাইন ক্লাস হলে এই পড়াটা একদম মুখস্থ ক্লাসে করে নিয়ে আদায় করে নিতাম, কারণ এই আকরিকের চার্ট মুখস্থ না হলে পড়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এইবার আসো এই আকরিক নিয়ে আমরা কথা বলতে পারি, এই আকরিকের রাসায়নিক নাম নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, তোমাদেরকে যত অধাতু আছে যখন তারা ইলেকট্রন গ্রহণ করে, বলতো তারা কি হয়, ক্যাটায়ন নাকি অ্যানায়ন? যত অধাতু আছে, আমি এখন 7টা অধাতুর কথা বলবো, যেই 7টা অধাতুর অ্যানায়ন পড়লে 9-10 লেভেলের বেশিরভাগ অ্যানায়নের উচ্চারণই হয়ে যাবে। হ্যাঁ, বেশিরভাগেরই হয়ে যাবে। এরপরে যৌগমূলক আছে। দেখো মোট 10-11টার মতো অ্যানায়ন আমাদের যৌগমূলক ছাড়া, এক পরমাণু অ্যানায়ন মোট 9-10 ইন্টারমিডিয়েট পেলে 10টা থেকে 11টা অ্যানায়ন পড়লেই হয়ে যায়। হ্যাঁ, 10টা থেকে 11টা অ্যানায়ন পড়লেই হয়ে যায়। তার মধ্যে আমি এই মুহূর্তে তোমাকে 7 থেকে 8টা শিখিয়ে দেবো। 7 থেকে 8টা এই মুহূর্তে শিখিয়ে দেবো। দেখো খেয়াল করো, এক পরমাণু অ্যানায়ন, এক পরমাণু অ্যানায়ন, দ্যাট মিন্স হচ্ছে যারা অ্যানায়ন কিন্তু একটা পরমাণু বিশিষ্ট। যেমন দেখো এইটা, একবার যদি বুঝে পড়তা তাহলে পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যেত। এরপর দেখো কয়টা হয়েছে, বলো দেখি। 7টা হয়ে গেছে। এরকম আর 2-1টা পড়লে হয়ে যাবে, সবগুলাই পারবা। যারা এক পরমাণু অ্যানায়ন, অর্থাৎ একটা পরমাণু বাট নেগেটিভ চার্জ যুক্ত, তখন তাদেরকে বলা হয় এক পরমাণু অ্যানায়ন। এদের উচ্চারণের শেষে আইড বসে, উচ্চারণের শেষে আইড বসে। তাহলে এক পরমাণু অ্যানায়ন, এদের উচ্চারণের শেষে আইড বসে। বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতে পারি বলো দেখি, আইড বসে, তাহলে এটার নাম কি বলতো? এটার নাম নাইট্রাইড। বলো আইড মানে কি? ধরো নাইট্রাইড মানে কি আসলে? নাইট্রোজেন মানে নাইট্রোজেন, আর নাইট্রাইড মানে নাইট্রোজেন যুক্ত। যেমন এটার নাম হচ্ছে অক্সাইড মানে কি বলো? অক্সাইড মানে কি? অক্সিজেন যুক্ত। তাহলে ফ্লোরাইড মানে কি বলো? ফ্লোরিন যুক্ত। তাহলে আমি একবারে পড়ায় ফেললাম সবগুলা, বাট আমার এখন দরকার এই 2টা। এই অধ্যায় পড়তে আমার 2টা দরকার, বাট আমি 2টা পড়তে গিয়ে সব পড়ায় ফেললাম। অক্সিজেন যুক্ত হলে এটা অক্সাইড, সালফার যুক্ত হলে এটা সালফাইড, আর ক্লোরিন যুক্ত হলে ক্লোরাইড, ব্রোমিন যুক্ত হলে ব্রোমাইড। যেমন দেখো ছোটবেলা থেকে পড়ে আসছো, এই যে দেখো সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড। সোডিয়াম ক্লোরাইড অর্থ কি? সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত। ক্যালসিয়াম অক্সাইড অর্থ কি? ক্যালসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত। এগুলো কিন্তু সবাই পারে, কিন্তু কেউ বুঝে পড়ে না, দেখে কমন পাইলে পারে, না হলে পারে না। তো সালফাইড মানে কি? তাহলে বলো তো, এই যে এটা কি সালফাইড কিনা? এটা কিন্তু সালফাইড না, এটা কিন্তু সালফেট। আমরা বলছি সালফাইড মানে শুধু সালফার যুক্ত থাকবে, সালফারের সাথে অন্য কিছু থাকলে হবে না। যখন অক্সাইড, অনেকেই আমি বুঝাই তারপর বুঝে নাই, যে বলে এটা তো তাহলে একটা অক্সাইড,
বলে এটা কি অক্সাইড কিনা বলো, এটা কি অক্সাইড? এখানে অক্সিজেন যুক্ত থাকলে অক্সাইড, এটা অক্সাইড, শুধু অক্সিজেন যুক্ত থাকলে অক্সাইড, কিন্তু এটা কার্বনেট। এটা কি কার্বনেট, দিস ইজ নট অক্সাইড। তাহলে পার্টিকুলার কোন ধাতুর সাথে যদি জাস্ট এই আয়নগুলো যুক্ত থাকে তাহলে আইড বসে, অন্য কিছু যুক্ত থাকলে ওটা অন্য কিছু হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে খুব ভালো করে বুঝতে পারবা এখানে যে এই যে দেখো জিঙ্কের সাথে সালফার যুক্ত, তারটার নাম জিঙ্ক সালফাইড। আচ্ছা, এরপর লেডের সাথে সালফার যুক্ত লেড সালফাইড, আয়রনের সাথে অক্সিজেন যুক্ত তাহলে আয়রন অক্সাইড, এরপর এটাও আর্দ্র আয়রন অক্সাইড, মার্কারির সাথে সালফার যুক্ত তাহলে সালফাইড, আর কিউপ্রাসের সাথে সালফার যুক্ত তাহলে কিউপ্রাস সালফাইড, এটার সাথে অক্সিজেন যুক্ত তাহলে অক্সাইড, সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত তাই ক্লোরাইড। তাহলে অলরেডি এই এতগুলো আকরিকের নাম কিন্তু, রাসায়নিক নাম কিন্তু আমাদের একটা শব্দ দিয়ে হয়ে গেল। শব্দটার নাম কি বলতো? আইড। আইড। ওকে, কোন পরমাণু যুক্ত থাকলে লাস্টে আইড বসে। এখন এখানে বাকি যেগুলো আছে সবগুলাই পারবা, শুধু একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে এটা নিয়ে আমি অনেক কথা বলি আর কি ক্লাসে, অফলাইন ক্লাসে। তোমরা যদি চাও শুনতে তাহলে আমরাও বলতে পারি এখানে অনলাইনে। আমরা যখন ইন্টারমিডিয়েটে যাব তখন আমরা মোট 9 ধরনের অক্সাইড পড়ব। আমরা যখন ইন্টারমিডিয়েটে যাব তখন আমরা মোট 9 ধরনের অক্সাইড পড়ব। এখানে অলরেডি কিছু কিছু শিক্ষার্থী 6 ধরনের অক্সাইড পড়ে ফেলছো, বাট অনেকে জানোই না যে 6 ধরনের অক্সাইড হয়তো তুমি পড়ে ফেলছো। যারা 9-এ ক্লাস করেছো তারা আমার কাছে পড়েছো, নবম অধ্যায় যারা করো নাই তারা 10-এ যখন রিভিশন দিবে তখন করবা। অলরেডি 6 ধরনের অক্সাইড আমি পড়াই ফেলছি তোমাদের, বাট মোট অক্সাইড ইন্টারমিডিয়েট যখন পড়বা তখন কয় ধরনের পাবা? 9 ধরনের। তো যাই হোক, 6 ধরনের অক্সাইড কি কি পড়ালেন স্যার একটু শুনি। অম্লীয় অক্সাইড 1 নাম্বার, যারা অম্লধর্মী অক্সাইড। ক্ষারীয় অক্সাইড, যারা ক্ষারধর্মী অক্সাইড। নিরপেক্ষ, যারা অ্যাসিডো না ক্ষারও না, 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হচ্ছে উভধর্মী অক্সাইড, এটা আবার 10ম অধ্যায়ে কাজে লাগবে, আমরা আবার রিপিট করব কিছুটা। উভধর্মী অক্সাইড 4টা হয়ে গেল। তাহলে অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ, উভধর্মী। এর পরের 2টা, এই 4টা অনেকে পড়ছো, জানো না যে পড়েছো, কারণ গুছিয়ে হয়তো বা অনেকে পড়ো নাই। আমি গুছিয়ে পড়া, এটা আমি জানি না তোমাদের 9-এ যারা পড়েছো তারা এটা বুঝতে পেরেছো কিনা, 10-এ আবার পড়ানো হবে। এরপর 2টা অক্সাইডের কথা বলবো, একটা হচ্ছে পার আর একটা হচ্ছে সুপার। একটা পার অক্সাইড আর একটা কি সুপার অক্সাইড। এই 2টার নাম তোমরা সবাই জানো। তাহলে বলো তো কয়টা অক্সাইড হলো? 6টা হয়ে গেছে। মোট ইন্টারমিডিয়েট পর্যন্ত, 9 থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত কয় ধরনের অক্সাইডের সাথে তোমার দেখা হবে? 9 ধরনের। ওকে, এর মধ্যে 6টার আলোচনা হয়েছে, যারা কম বুঝছো তারা আবার রিভিশনে গিয়ে বুঝবা। 7ম নাম্বার অক্সাইড হচ্ছে যেটা আমি এখন তোমাদেরকে দেখাবো, নাম হচ্ছে মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইড, এই দেখো মিশ্র অক্সাইড, খেয়াল করছো? মিশ্র অক্সাইড অর্থাৎ এই যে আমরা এখানে এই অক্সাইডটা পড়ছি, এটা আলাদা একটা ক্যাটাগরি অক্সাইডের, মিশ্র অক্সাইড। এই যৌগ পড়তে গিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়। আচ্ছা, এইভাবে যৌগ লিখছে, আমি তো সারা জীবন এইভাবে যোজনী পড়লাম, এর যোজনী যাবে ওর কাছে, ওরটা যাবে এর কাছে, তাহলে কি বিষয়টা এরকম যে এখানে আয়রনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 3? বাট বলো তো, অক্সিজেনের যোজনী 3 এটা তুমি কখনো শুনেছো? কখনো প্রমাণ করতে পারবা এটা বাস্তবসম্মত? তা কিন্তু না। তাহলে এই যৌগের মধ্যে কি আছে, কেনই বা এর যোজনী আয়রনের 4 মনে হচ্ছে, অক্সিজেনের 3 মনে হচ্ছে, তুমি হয়তো বুঝতে পারো নাই। এখন সেটা তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। এটা অ্যাকচুয়ালি এটা মিশ্র একটা অক্সাইড, নির্দিষ্ট কোনো অক্সাইড এটা না, এটা একটা মিক্সড অক্সাইড, এটা আলাদা একটা ক্যাটাগরি। আমরা অলরেডি 7 ধরনের অক্সাইডের নাম কিন্তু জেনে ফেললাম: অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ, উভধর্মী, পার অক্সাইড, সুপার অক্সাইড এন্ড মিশ্র অক্সাইড। এই মিশ্র অক্সাইডের একটা উদাহরণ আমরা দেখে ফেললাম, এই ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইট অ্যাকচুয়ালি এটা এমন, দেখো তোমাদের কাছে মনে হচ্ছে যে এইখানে হয়তো আয়রনের যোজনী 4 আর অক্সিজেন 3, অ্যাকচুয়ালি নট, এটা না। দেখো এটা কিন্তু আয়রনের ফেরাস অক্সাইড, এখানে আয়রনের যোজনী 2, এখানে আয়রনের যোজনী 2, আর এটা হচ্ছে আয়রনের ফেরিক অক্সাইড, এর যোজনী 3, এখানে যোজনী 2, এর যোজনী কি 3। তার মানে এটা কিন্তু আয়রনের যোজনী এখানে 4, এটা বাস্তবসম্মত নয়। এটা মিশ্র অক্সাইড একত্রে লিখতে গিয়ে এমন দেখায়। তাই এই যৌগের, এই ম্যাগনেটাইট যৌগের রাসায়নিক নাম হচ্ছে, এটা রাসায়নিক নাম হচ্ছে ফেরাসো ফেরিক অক্সাইড। ফেরাসোফেরিক অক্সাইড অর্থাৎ ফেরাস এবং ফেরিক অক্সাইডের মিশ্রণ, যার নাম হচ্ছে ম্যাগনেটাইট, ফেরাসোফেরিক অক্সাইড। ওকে, আচ্ছা, এইবার আসো, তোমরা চাইলে আমরা এই যৌগ থেকে একটা চ্যাপ্টার 7-এর পড়া আমি সবসময় এখানে ক্লিয়ার করি। চ্যাপ্টার 7-এর একটা পড়া এখানে ক্লিয়ার করি, তোমরা যদি শুনতে চাও আমরা এটা আলোচনা করতে পারি। জারণ সংখ্যা, জারণ সংখ্যার একটা আলোচনা, জারণ সংখ্যা তো ফুল আলোচনা চ্যাপ্টার 7-এ করা হয়, বাট একটা আলোচনা করা হয়। আমরা যখন জারণ সংখ্যা পড়ি তখন আমরা সবাই জারণ সংখ্যা কেন ভগ্নাংশ আমরা সেটা পড়েছি, সরি, জারণ সংখ্যা ভগ্নাংশ হয় এটা আমরা পড়েছি, বাট আমরা অনেকেই
জানি তো না, বুঝি তো না যে জারণ সংখ্যা ভগ্নাংশ হয় কেন। তাহলে কি কোনো মৌল ভগ্নাংশ পরিমাণ ইলেকট্রন দান করে? তাহলে কি কোনো মৌল ভগ্নাংশ পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে? জারণ সংখ্যা আমরা তাহলে ভগ্নাংশ হয় এটা জানি, আমরা শুনেওছি, দেখেওছি, পারঅক্সাইড -1। তাহলে জারণ সংখ্যা যাদের ভগ্নাংশ হয় তারা কেন ভগ্নাংশ হয়? তারা কি ভগ্নাংশ ইলেকট্রন দান করে নাকি ভগ্নাংশ গ্রহণ করে? এটার ভাবার বিষয়, চিন্তার বিষয়। হ্যাঁ, এটার অনেক ধরনের ব্যাখ্যা আছে, তবে এই যৌগটা দিয়ে একটা ব্যাখ্যা দিলে তোমরা 9-10 এর বাচ্চারা খুব ভালো বুঝতে পারবা। এই জন্য আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা এই যৌগটা সলভ করছি। এছাড়া তোমাদেরকে আমরা কথা দিয়েছি যে ক্লাস 10 এর লেকচারে অন্য চ্যাপ্টারের কানেক্টিং যে পড়াগুলা তোমার কনসেপ্টটাকে অন্য লেভেলে নিয়ে যাবে, আমরা ওই পড়াগুলো পড়ানোর প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিলাম। তার ধারাবাহিক আলোচনায় আমরা এটা পড়ছি। দেখো, খুব ভালো করে খেয়াল করো। এই দেখো, এটা হচ্ছে ফেরাস অক্সাইড আর এইটা হচ্ছে ফেরিক অক্সাইড। তুমি দেখো এর জারণ সংখ্যা +2, নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ যোজনী 2 ইলেকট্রন ত্যাগ করে, জারণ সংখ্যা +2। এর জারণ সংখ্যা, এটা কি ফেরাস না ফেরিক? তাহলে জারণ সংখ্যা কত হবে বলো দেখি? 3 হবে। একটার জন্য 3, আরেকটার জন্য 3, দুইটা মোট। তাহলে এখন এখানে মোট 3টা আয়রন মিলে প্রথমটা ত্যাগ করছে 2টা, পরেরটা ত্যাগ করছে 3টা, তারপরেরটা ত্যাগ করছে 3টা। তাহলে যদি আমরা চিন্তা করি যে Fe3O4 গড় করতে গেলে দাঁড়াচ্ছে +2 +3 +3 আর ভাগ করলে 3। তাহলে আমরা বুঝতে পারছি এই সবগুলার জন্য 8/3। এই দেখো ভগ্নাংশ চলে আসছে। গড় করতে গিয়ে কিন্তু ভগ্নাংশ চলে আসছে। গড় করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে 8/3 ইলেকট্রন আয়রন ত্যাগ করে। আমরা যখন কোনো ভ্যালু বের করি, ধরো আমাদের যদি বলা হয় যে Fe3O4 তুমি এটার হিসাব করো, জারণ সংখ্যার যে ট্রেডিশনাল নির্ণয় করার যে প্রসেস, ওইখানে আমরা কি জানি? আয়রন হচ্ছে 3x যোগ অক্সিজেন -2 গুণ 4 ইকুয়াল কি 0। তাহলে বা 3x ইকুয়াল 8, তাহলে বা x ইকুয়াল 8/3 নাকি? এটা আমরা জানি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে একটা আয়রন কি 8/3 পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে, নাকি কেউ ত্যাগ করে 2টা, কেউ ত্যাগ করে 3টা। গড় করতে গিয়ে 8/3 হয়ে যায়, 2.67 হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি তারা কেউ 2টা বা কেউ 3টাই ত্যাগ করে, এর বেশি কেউ ত্যাগ করে না। বলো, কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? দ্রুত জানো। এইবার আসো এখানে এই ধাতু নিষ্কাশন পদ্ধতি খেয়াল করো। আমরা এটা মোটেও মুখস্থ করব না, আমরা কথা বলবো, বুঝে পড়বো। দেখো, ভালো করে খেয়াল করো। অধিক সক্রিয়, বলো তো অধিক সক্রিয় ধাতুকে আমরা কিভাবে নিষ্কাশন করব? কোন পদ্ধতিতে? তড়িৎ বিশ্লেষণ। অধিক সক্রিয় ধাতুকে নিষ্কাশন করব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। আর মধ্য সক্রিয় ধাতুকে নিষ্কাশন করব কার্বন বিজারণ প্রক্রিয়ায়। ওকে। আর কম সক্রিয় ধাতু নিষ্কাশন করব স্ববিজারণ বা তাপজারণ প্রক্রিয়ায়। অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ, মধ্য সক্রিয় ধাতু কার্বন বিজারণ, কম সক্রিয় ধাতু তাপজারণ। অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ, মধ্য সক্রিয় ধাতু কার্বন বিজারণ, আর কম সক্রিয় ধাতু স্ববিজারণ। বলো, ক্লিয়ার কিনা? যারা অধিক সক্রিয় ধাতু তাদেরকে নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, যারা মধ্য সক্রিয় ধাতুদেরকে নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ প্রক্রিয়ায়, আর কম সক্রিয় ধাতুকে নিষ্কাশন করা হয় স্ববিজারণ বা তাপজারণ প্রক্রিয়ায়। ওকে। এইবার আসো, আমি একটা অ্যাডভান্স কোশ্চেন দেই যে মধ্য সক্রিয় ধাতুকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যাবে কি না? ব্যাখ্যা করো। মধ্য সক্রিয় ধাতুকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যাবে কিনা ব্যাখ্যা করো। এটা একটা কোশ্চেন। কোশ্চেন 2, অধিক সক্রিয় ধাতু সমূহকে কার্বন
বিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যাবে কিনা। ব্যাখ্যা করো। মধ্য সক্রিয়কে তড়িৎ বিশ্লেষণ আর অধিক সক্রিয়কে কার্বন বিজারণ প্রক্রিয়া নিষ্কাশন করা যাবে কিনা ব্যাখ্যা করো। এই কোশ্চেন বলো, এই কোশ্চেনের উত্তর কেউ দিতে পারো? দুইটা কোশ্চেন, অ্যাডভান্স কোশ্চেন, যে অধিক সক্রিয় ধাতুকে কার্বন বিজারণ প্রক্রিয়া নিষ্কাশন করা যাবে কিনা আর মধ্য সক্রিয় ধাতুকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিষ্কাশন করা যাবে কিনা। আমি বলি, বলো। হ্যাঁ অবশ্যই স্যার হচ্ছে অধিক সক্রিয় ধাতু সমূহের যেহেতু মানে ওগুলো অনেক আর কি মনে করেন অনেক শক্তিশালী সক্রিয় ধাতু সমূহ, তাই আর কি ওগুলো কার্বন বিজারণ পদ্ধতিতে আর কি নিষ্কাশন করতে গেলে ওটা আর কি সহজে নিষ্কাশিত হবে না। তো ওই ক্ষেত্রে আর কি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা করলে আর কি ইজিলি জিনিসটা করা যাবে। হবে। ওকে, গুড গুড। আর 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 হচ্ছে মধ্য সক্রিয় ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা যাবে, কারণ হচ্ছে এটা যেহেতু মানে মধ্য সক্রিয় ধাতু আর এর শক্তি যেহেতু একটু কম, তাই আর কি একে আর কি খুব সহজেই আর কি করা যাবে। কিন্তু একে কার্বন বিজারণ পদ্ধতিতেও নিষ্কাশন করা যাবে আর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেও আর কি নিষ্কাশন করা যাবে। করি না কেন? তাহলে যাদের মধ্য সক্রিয় ধাতুকে তো কার্বন বিজারণও করা যাবে, তড়িৎ বিশ্লেষণ করা যাবে, তড়িৎ বিশ্লেষণ করি না কেন? খরচ বেশি হয়। ইয়েস, গুড। আচ্ছা, ভালো বলছো। যারা অধিক সক্রিয় ধাতু তাদের আকরিকের সাথে বন্ডিং অনেক দৃঢ় হয়। যারা অধিক সক্রিয় ধাতু তাদের আকরিকের সাথে বন্ডিং অনেক দৃঢ় হয়। যেহেতু আকরিকের সাথে বন্ডিং অনেক দৃঢ় হয় অধিক সক্রিয় ধাতুকে, তাই তুমি কার্বন বিজারণের মতো মোটামুটি শক্তিশালী বিজারণ প্রক্রিয়া দিয়ে নিষ্কাশন করতে পারবা না। কার্বন বিজারণ প্রক্রিয়াটা অধিক সক্রিয় ধাতুকে তার আকরিক থেকে আলাদা করার জন্য যথেষ্ট নয়। কার্বন বিজারণ প্রক্রিয়াটা এমন বিজারণ প্রক্রিয়া যেটা অধিক সক্রিয় ধাতুর সাথে আকরিকের যে বন্ডিং, এই বন্ডিং ভেঙে ধাতুটাকে আলাদা করার জন্য এনাফ না, এতটা শক্তিশালী না। কিন্তু উল্টা তড়িৎ বিশ্লেষণ হচ্ছে অনেক হাইলি ইফেক্টিভ একটা প্রসেস। একদম তড়িৎ দিয়ে তো কাজটা করছি, বিদ্যুৎ দিয়ে আমরা জারণ বিজারণ ঘটাচ্ছি, সেখানে এটা অত্যন্ত শক্তিশালী একটা বিজারণ প্রক্রিয়া। তাই এটা দিয়ে আসলে যে কোনো ধাতু নিষ্কাশন করা যাবে। স্পেশালি যারা অধিক সক্রিয় ধাতু তাদের যেহেতু আকরিকের সাথে বন্ডিং অনেক বেশি, তাই এখানে তড়িৎ বিশ্লেষণই করতে হবে, অন্য কিছু করা যাবে না। কারণ অন্য কোনো বিজারণ প্রক্রিয়া অধিক সক্রিয় ধাতুর আকরিক থেকে তাকে আলাদা করতে পারবে না। শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াই এই ধাতুটাকে আলাদা করতে সক্ষম যারা অধিক সক্রিয়। এখন প্রশ্ন করতে পারো, তাহলে আমরা মধ্য সক্রিয় ধাতু যাদেরকে আমরা কার্বন বিজারণ প্রক্রিয়াতে নিষ্কাশন করছি ওদেরকে কি আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারবো কিনা? অবশ্যই পারবো, কারণ কার্বন বিজারণের চাইতে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি অনেক বেশি শক্তিশালী বিজারণ প্রক্রিয়া। কার্বন বিজারণের চাইতে তড়িৎ বিশ্লেষণ অনেক শক্তিশালী বিজারণ প্রক্রিয়া। তাহলে এটা দিয়ে যেখানে মধ্য সক্রিয় ধাতুকে কার্বন বিজারণ করেই নিষ্কাশন করা যায়, সেখানে তড়িৎ বিশ্লেষণ তো করলে নিষ্কাশিত হবে, এটা নিয়ে কোনো কথাই নাই। তাহলে কোশ্চেন, আমরা কেন সবাইকে তড়িৎ বিশ্লেষণ করতাম, মধ্য সক্রিয় কার্বন বিজারণ করবো কেন? আচ্ছা, মধ্য সক্রিয় কার্বন বিজারণ এই জন্য করবো, তড়িৎ বিশ্লেষণ অনেক ব্যয়বহুল একটা প্রসেস। হ্যাঁ, এখানে প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকে, বাট এটা অনেক ব্যয়বহুল। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আচ্ছা আমরা তো কার্বন বিজারণ বুঝি না আর তড়িৎ বিশ্লেষণ বুঝি, তো কার্বন বিজারণ কি এটা আপনি বলেন? কার্বন বিজারণ কিছু না, কার্বন মানে কয়লা। এই ধাতুর আকরিকের মধ্যে কয়লা দিবা, কয়লা দিলে ওই ধাতুর অক্সাইড থেকে ধাতুটা আলাদা হয়ে যায়। জাস্ট কয়লা যোগ করতে হয়, কার্বন যোগ করতে হয়, ধাতুর অক্সাইডের মধ্যে কার্বন যোগ করতে হয়, কার্বন যোগ করলে কয়লা যোগ করলে ওখান থেকে অক্সিজেনটা আলাদা হয়ে যায়, জাস্ট ধাতুটাকে আমরা পেয়ে যাই। আমরা কার্বন বিজারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তড়িৎ বিশ্লেষণ অত্যন্ত ব্যয়বহুল, কারণ এইটা করতে গিয়ে কন্টিনিউয়াস বিদ্যুৎ দিতে হয়, ইলেকট্রিক বিল আসে হিউজ। আকরিকের থেকে অধিক সক্রিয় ধাতুকে আলাদা করতে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন এইখানে অনেক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন হয়, এবং কি হয়, এই তড়িৎ বিশ্লেষণ করতে হলে আকরিকগুলোকে গলাতে হয়, কারণ আকরিকের গলিত দ্রবণ প্রয়োজন হয়। আমরা জানি তড়িৎ বিশ্লেষণ দুই ধরনের দ্রবণের হয়, একটা গলিত দ্রবণ, একটা জলীয় দ্রবণ। একটা গলিত দ্রবণ আরটা কি, জলীয় দ্রবণ। কিন্তু জলীয় দ্রবণ দিলে এখানে হবে না, কেন হবে না এটা নিয়ে আলোচনা হবে পরবর্তীতে। আপাতত মনে রাখি, ধাতু নিষ্কাশন করতে হলে আকরিকের গলিত দ্রবণ লাগবে। গলিত দ্রবণ মানে ওই আকরিকটাকে তার গলনাঙ্কের চাইতে বেশি তাপমাত্রায় গলাইতে হবে। তোমাদের ধারণা দেওয়ার জন্য বলি, খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক কত জানো? 801। আর অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনিয়াম বক্সাইডের মধ্যে আছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড, অর্থাৎ বক্সাইডের মধ্যে তাপ দিলেই এটা অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে যায়। অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক কত জানো? 2050 ডিগ্রি। তাহলে তুমি চিন্তা করো, খাবার লবণের আকরিকের গলনাঙ্ক 801, অ্যালুমিনিয়ামের আকরিকের মধ্যে থাকা অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 2050 ডিগ্রি।
এত তাপ প্রয়োগ করে আমরা কোনো ধাতুকে যদি গলাতে চাই তাহলে আমাদের খরচ কি অনেক বেশি হবে না? পাশাপাশি তুমি এই তাপ প্রয়োগ করে এই ধাতুগুলোকে গলার যে কোনো পরিবেশে গলাতে পারবে না, এই তাপ দিতে চুল্লি লাগবে। তো যাই হোক, তড়িৎ বিশ্লেষণ ব্যয়বহুল হওয়ার কারণ হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ প্রয়োজন, এখানে আকরিকের গলিত দ্রবণ প্রয়োজন। এই আকরিকের যে গলিত দ্রবণ আমরা এখানে নিব, এই গলিত দ্রবণটা আকরিকের যে আমরা গলিত দ্রবণ নিব, এই গলিত দ্রবণ তার তাপটা মানে আকরিককে এত বেশি তাপ দিতে হবে যেই তাপ প্রদান করে আকরিককে গলানো যেমন ব্যয়বহুল তেমন কষ্টসাধ্য, সময় সাপেক্ষ না, কষ্টসাধ্য। তাই আমরা বলার চেষ্টা করছি মধ্য সক্রিয় ধাতুকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিষ্কাশন করা যাবে, কিন্তু করব না, কারণ খরচ বেশি হবে। খরচ কেন বেশি হবে তার ব্যাখ্যা তখন দিলাম। অধিক সক্রিয় ধাতুকে কার্বন বিজারণ প্রক্রিয়া নিষ্কাশন করা যাবে না, কারণ অধিক সক্রিয় ধাতুর সাথে আকরিকের বন্ডিং অনেক কি হয়, দৃঢ় হয়। বলো এই ব্যাপারটা, এটা একটা অ্যাডভান্স আলোচনা ছিল, ব্যাপারটা সবার ক্লিয়ার কিনা? এরপরে দেখো, নিশ্চয়ই বুঝে গেছো ধাতু নিষ্কাশনের ধাপ সমূহ, এটা নিয়ে আমি একটু আলোচনা করি, ঠিক আছে? এই দেখো, ধাতু নিষ্কাশনের কয়টা ধাপ? এখানে 5টা। প্রথম ধাপ হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, দ্বিতীয় ধাপ হচ্ছে আকরিকের ঘনীকরণ, 3 নাম্বার ধাপ হচ্ছে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, 4 নাম্বার ধাপ হচ্ছে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতু রূপান্তর, আর 5 নাম্বার ধাপ হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। আজকে এ পর্যন্তই থাক প্রথম ক্লাসটা। এখান থেকে হয় আমরা রেকর্ড দিয়ে দিব, যদি রেকর্ড না দিতে পারি কালকে, তাহলে বুধবার আবার লাইভ ক্লাস হবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অফলাইন বা অনলাইন পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।